আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস নাম্বার 13। আজকে আমাদের অটো সাইকেলের ক্লাস শেষ হয়ে যাবে। আজকে 2টা অঙ্ক করাবো, 2টা অঙ্ক করলে অটো সাইকেল শেষ হয়ে যাবে। তো আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্ক উঠেছে এইটা, 2টা অঙ্কের 10 নম্বর এবং 11 নম্বর অঙ্ক করাবো আমরা অনুশীলনীর। প্রথম অঙ্ক উঠেছে এইটা 10 নম্বর, এটা অঙ্কটা পড়ো। একটি ইঞ্জিন অটো সাইকেলের উপর কাজ করে। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের শুরুতে তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কম্প্রেশন শুরুতে তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ 1.5 বার। যদি গামা ইজিক্যাল টু 1.4 এবং থার্মাল এফিসিয়েন্সি 48% হয়, তাহলে কম্প্রেশন রেশিও নির্ণয় করো এবং অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের শেষের তাপমাত্রা ও চাপ নির্ণয় করো। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন শেষের তাপমাত্রা এবং চাপ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ওই ডায়াগ্রামটা নিয়ে আসি, যে পিবি ডায়াগ্রামটা, ওইটা ছাড়া অঙ্ক করতে গেলে একটু ঝামেলা হবে, ছাড়াও করা যাবে। তারপর আমরা ডাটা গিভেন লিখি। আমাদের ডায়াগ্রামটা ছিল এরকমের, পিবি এবং টিএস ডায়াগ্রাম। এখন কি কি ডাটা দেওয়া আছে একটু লিখে ফেলি। ডাটা গিভেনটা এই পাশে লিখি, ডাটা গিভেন। ডাটা গিভেনে লিখি, দেখো, একটি অটো সাইকেলের উপর কাজ করে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন শুরুতে তাপমাত্রা। কম্প্রেশন শুরু হয়েছে কোথায়? এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। 1 থেকে 2, 1 থেকে 2, তাহলে 1-এর তাপমাত্রা দেওয়া আছে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। T1 ইজিক্যাল টু লিখে বললাম আমরা, T1 ইজিক্যাল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হয়েছে তোমার 298 ডিগ্রি কেলভিন। কেলভিন নিয়ে নিলে 298 ডিগ্রি কেলভিন। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, শুরুতে তাপমাত্রা দেওয়া আছে এবং চাপও দেওয়া আছে, মানে এখানকার চাপও দেওয়া আছে, E1 এর চাপ দেওয়া আছে। তার মানে P1 ইজ ইকাল টু 1.5 বার, 1.5 বার, ঠিক আছে। গামা ইজ ইকাল টু 1.4, গামা দেওয়া আছে 1.4। থার্মাল এফিসিয়েন্সি দেওয়া আছে, ইটা ইজ ইকাল টু 0.48, 48% মানে হচ্ছে 0.48। কম্প্রেশন রেশিও নির্ণয় করা, মানে আরসি বাই করতে বলছে, মানে V1 ভাগ V2 ইজ ইকাল টু আরসি ইজ ইকাল টু হোয়াট? কম্প্রেশন রাখা হয়েছে যে 1 থেকে 2, 1 থেকে 2, V1 একের একটা ভলিউম আছে, 2 এর একটা ভলিউম আছে, তাহলে V1 ভাগ V2 ইজ ইকাল টু আরসি ইজ ইকাল টু হোয়াট? আচ্ছা, তারপরে বলছে এবং অ্যাডিয়াবেটিক কম্প্রেশন শেষের তাপমাত্রা। কম্প্রেশন শুরু হয়েছে 1-এ, শেষ হয়েছে 2-তে, তাহলে শেষের তাপমাত্রা হচ্ছে 2 ইজ ইকাল টু হোয়াট? আর কি চাইছে? শেষের তাপমাত্রা এবং চাপ নির্ণয় করে, এবং শেষের চাপও নির্ণয় করতে বলছে, P2 বের করতে বলছে। P2 ইজ ইকাল টু হোয়াট? এই তো সোজা একটা অঙ্ক। আমরা প্রথমে এই যে দক্ষতা দেওয়া আছে, এখান থেকে কম্প্রেশন রেশিওটা বের করা যাবে ইজিলি। প্রথম যেটা জিনিস চাইছে কম্প্রেশন রেশিও কত, যেটা এটা বের করা যাবে। তাহলে আমরা দক্ষতা সূত্রটা লিখতেছি, ইটা ইজ ইকাল টু 1 মাইনাস 1 ভাগ RC টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই তো। এখানে মান দেওয়া আছে, ইটার মান দেওয়া আছে 0.48 ইজ ইকাল টু 1 মাইনাস 1 ভাগ এই আরসির মানটা বের করতে হবে, আরসি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে 1.4 মাইনাস 1। সুতরাং আরসি ইজ ইকাল টু আমাদের চিত্র অনুসারে V1 ভাগ V2 ইজ ইকাল টু কত আসে, তাই দেখো 5.128, 5.128, এটা হচ্ছে 5.128, এটাই আরসি, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? আরসি এখন T2 চাইছে, P2 চাইছে, T2 এবং P2। আমরা 1 থেকে 2 এর মধ্যে যদি সূত্র লিখি, লেখা যাবে না? এই 1 এবং 2 এর মধ্যে সূত্র লিখবো। কোন প্রসেস এটা? 1 থেকে 2 অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে আমরা 1 থেকে 2 এর মধ্যে অ্যাডিয়াবেটিকের সূত্র লিখব, 1 থেকে 2 এর মধ্যে অ্যাডিয়াবেটিকের সূত্র লিখব, ঠিক আছে। তাহলে সূত্রটা যদি লিখি, সূত্রটা লিখবো আমরা এরকম, দেখো, T2 অ্যাডিয়াবেটিক সূত্র এটা না, T2 ভাগ T1 ইজ ইকাল টু V1 ভাগ V2, উপরে হয়েছে গামা মাইনাস 1। যে T2 ভাগ T1 ইজ ইকাল টু V1 ভাগ V2, V1 ভাগ V2 ইজ ইকাল উপরে গামা 2 মাইনাস 1। আচ্ছা, এই সূত্রটা আমি সবসময় এরকম লিখতেছি কেন? মানে উপরে 1 এরকম লেখা যাবে, এটা এরকম লেখা যায় তো। অ্যাডিয়াবেটিক সূত্রটা যে T1
ভাগ T2 লেখা যাইতো। তাহলে T1 ভাগ T2 যদি লেখো তাহলে উপরে এখানে উল্টাপাল্টা করতে হইতো, উপরে হইতো তোমার V2 ভাগ V1 উপরে গামা মাইনাস 1, কিন্তু আমি এইভাবে লিখি নাই, আমি এইভাবে লিখছি। কারণটা হলো আমাদের অঙ্কে V1 ভাগ V2 এর মান দেওয়া আছে, V1 ভাগ V2 অনুসারে লিখছি যাতে এই পাশে V1 ভাগ V2 থাকে। এখানে এইভাবে লিখছি যাতে এই পাশে V1 ভাগ V2 হয়। বুঝতে পারছি? তাহলে আমরা উপরে সূত্রতে করব, আর এই নিচেটাতেও করতে পারবো, যেটা লিখছিলাম যেটা মুছতেছি এটাতেও করতে পারবো, কিন্তু তখন কি করতে হবে 1 ভাগ এই যেটা করতে হবে, মানে ইনভার্স করে নিতে হবে। তাহলে আমরা ওখানে মান বসাই দিই। আমাদের T2 এর মান বের করতে বলছে মনে হয়, T2। তাহলে বা T2 এর মানটা থাক এইভাবে, আর T1 এর মানটা আমাদের অঙ্কে দেওয়া আছে, এটা হচ্ছে 298 ডিগ্রি কেলভিন, 298 ডিগ্রি কেলভিন ইজিক্যাল টু এই V1 ভাগ V2 এর মান এখনই বের করছি আমরা। এই দেখো V1 ভাগ V2 মানে RC ইজিক্যাল টু 5.182, এই যে 5.128, উপরে গামা মাইনাস 1 মানে আছে 1.4 মাইনাস 1, 1.4 মাইনাস 1। এখান থেকে T2 এর মান চলে আসছে, দেখো T2 ইজিক্যাল টু আসবে তোমার 573.05 কেলভিন। ঠিক আছে, এত কেলভিন। এটার ইচ্ছে করলে তুমি সেন্টিগ্রেডে দিতে পারো অ্যান্সার, বইয়ে দেখবা সেন্টিগ্রেডে অ্যান্সার দিছে, বই কিসে অ্যান্সার দিছে, সেন্টিগ্রেডে অ্যান্সার দিছে। ওইটা কোনো সমস্যা না, তুমি ক্যালভিনে রাখতে পারো, সেন্টিগ্রেডেও রাখতে পারো। আমাদের আরেকটা অ্যান্সার চাইছে, ওইটা করবো আমরা এখন। আমাদের P2 কত? আমরা আগের মতো 1 থেকে 2 এর মধ্যে আবার সূত্র ফেলবো। তাহলে সূত্র অ্যাডিবেটিকের সূত্র, 1 থেকে 2 এর মধ্যে অ্যাডিবেটিকের সূত্র। আমি এই সূত্রটা বাছাই করছি, দেখো P1 V1 গামা ইজিক্যাল টু P2 V2 গামা, এই সূত্রটা অঙ্ক করব। এখানে দেখো আমি যদি এই লাইনটার একটু সুন্দর করে লিখি তাহলে এরকম হবে, দেখো V1 ভাগ V2 টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু ওইটা আসবে P2 ভাগ কত P1, P2 ভাগ P1। আমরা এখন এই V1 ভাগ V2 এর মান বের করছি একটু আগে, ওই মানটা বসায় দিতে পারবো, তাই না? যার কারণে আমি একটু এরকম করে নিলাম, সাইজ করে নিলাম। তাহলে বা এই V1 ভাগ V2 এর মান হয়েছে তোমার 5.128, 5.128, উপরে গামা হয়েছে 1.4 ইজিক্যাল টু P2 এর মানটা তোমার বের করতে বলছে, যে P2 বের করতে বলছে, P2টা থাক, আর P1 এর মান অঙ্কে দেওয়া আছে 1.5 বার, 1.5 বার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে অবশ্যই P2 এর মান চলে আসবে। সুতরাং P2 ইজিক্যাল টু আসবে তোমার 14.791 বার। এটাই অ্যান্সার, একদম সোজা অঙ্ক এটা। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা এখন এই অঙ্কটা করব। এই অঙ্কটা একটু বড় অঙ্ক, এত বড় অঙ্ক হয়তো দিবে না, কিন্তু এই পার্টগুলো আমরা শিখবো। আলাদা আলাদা পার্ট যদি দিয়ে দেয়, ধরো আমাদের এখানে অনেকগুলো অ্যান্সার চাইছে, মাত্র 2টা অ্যান্সার চাইতে পারে পরীক্ষার হলে, অথবা একটা চাইতে পারে। সুতরাং এখানে যদি বড় অঙ্ক হয় সমস্যা নেই, এটা কি হবে এত বড় না দিয়ে ছোট অঙ্কই দিবে। অঙ্কটা একটু পড়ো। একটি আদর্শ অটো সাইকেল ইঞ্জিনের কম্প্রেশন শুরুতে তাপমাত্রা, চাপ এবং আপেক্ষিক আয়তন যথাক্রমে এত। মানে কি দেওয়া আছে কম্প্রেশন শুরুতে, তাহলে আমরা একটাই করি, আমরা পিভি ডায়াগ্রামটা নিয়ে আসি। পিভি ডায়াগ্রামটা দেখতে এরকম ছিল। কম্প্রেশন শুরুতে মানে যে একে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে। এখানকার এই দেখো তাপমাত্রা, চাপ এবং আপেক্ষিক আয়তন মানে হয়েছে এই যে পার কেজিতে আয়তন। আপেক্ষিক আয়তন মানে আয়তনই, কিন্তু পার কেজিতে। তাহলে এখানকার কি দেওয়া আছে, তাপমাত্রা, চাপ এবং আয়তন দেওয়া আছে। যদি কম্প্রেশন শেষে, মানে যে কম্প্রেশন শেষ হয়েছে 2তে, যদি কম্প্রেশন শেষে আপেক্ষিক তাপ মানে আপেক্ষিক আয়তন মানে আয়তন আর কি V2 ইজিক্যাল টু 0.107 মিটার কিউব পার কেজি এবং স্থির আয়তনে তাপ গ্রহণের পরিমাণ, তাপ গ্রহণ হয়েছে, তাপ গ্রহণটা কোথায় হয়েছে, এখানে এই যে Q1, এই যে Q1, এই Q1 এর মান দেওয়া আছে তোমার 825 কিলোজুল পার কেজি। মানে তাপ গ্রহণ এখানে হয়েছে না, তাপ গ্রহণ হয়েছে এখানে, তাপ বর্জন হয়েছে এখানে, তাপ গ্রহণের কথা বলছে এখানে। তাপ গ্রহণটা স্থির আয়তন হয়েছে এটা বলে দিছে, আমাদের জানাও আছে স্থির আয়তনই হয়। তাহলে 825 কিলোজুল পার কেজি হয়। তবে বাহির করো কম্প্রেশন রেশিও বাহির করতে বলছে, তাপীয় দক্ষতা বের করতে বলছে, কাজের পরিমাণ বের করতে বলছে, পাওয়ার আউটপুট যদি এয়ার কনজাম্পশন এত হয়,
দেওয়া আছে সিবি দেওয়া আছে এত। আচ্ছা, এটা যেহেতু বড় অঙ্ক, হ্যাঁ, তাহলে আমরা একটু ওই যে স্টেট 1 স্টেট 2 ঘর করে করছি না, আমরা একটু ওইরকম ভাবে করি, তাতে আমাদের জিনিসটা ক্লিয়ার দেখা যাবে, একদম পরিষ্কার দেখা যাবে কোথায় কোন ডাটা দেওয়া আছে। পরীক্ষা হলে এরকম করার দরকার নেই, তো তোমার অভ্যাস হয়ে গেলে তুমি নিজে নিজে এমনি পারবা। আমি জাস্ট বোঝার সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমি এরকম স্টেট 1 স্টেট 2 এরকম ঘর করেছি না, এরকম ঘর করে এখন অঙ্কটা করতেছি। দেখো, প্রথমে এটা ছিল স্টেট 1-এ, যেরকম এখানে ছিল, ঠিক আছে। স্টেট 1 থেকে সে যাবে স্টেট 2-তে, এই যেরকম এখানে যাবে। স্টেট 2 থেকে কোথায় আসবে? স্টেট 3-তে। স্টেট 3 থেকে যাবে স্টেট 4-এ, এই যে এরকম আসবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে স্টেট 1, আমি বলতেছি এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এইটা 3, আর এটা কি 4। এখান থেকে 1 থেকে সে 2-তে যাবে, 1 থেকে সে 2-তে যাবে, 1 থেকে 2-তে যাবে, 2 থেকে 3-তে যাবে, 3 থেকে 4-এ যাবে, এবং 4 থেকে আবার 1-এ যাবে। প্রক্রিয়াটা হয়েছে এই যে 1 থেকে যে 2-তে যাবে, এটা হচ্ছে পিভি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট, পিভি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট মানে অ্যাডিবেটিক, এবং এটা 1 থেকে 2 হয়েছে অ্যাডিবেটিক কম্প্রেশন। আবার এখান থেকে যে এখানে যাবে, এই যে 2 থেকে যে 3-এ যাবে, 2 থেকে 3-এ যাবে, এখানে হয়েছে ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ঘটছে, যে এখান থেকে যখন এখানে গেছে তখন এখানে কিউ ইন হয়েছে, কিউ ইন হয়েছে ইজিক্যাল টু মান দেওয়া আছে, দেখো 825 কিলোজুল পার কেজি, এটা বসাই দিই না, 825 কিলোজুল পার কেজি, বুঝতে পারছি। তার মানে এখান থেকে যখন এখানে গেছে এটা হয়েছে। তারপরে এখান থেকে 2 থেকে 3 থেকে যখন 4-এ গেছে তখন আবার অ্যাডিবেটিক প্রসেস, এই দেখো 3 থেকে 4-এ গেছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, 3 থেকে যখন 4-এ গেছে তখন আবার অ্যাডিবেটিক প্রসেস পিবি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট। আবার 4 থেকে যখন একই গেছে তখন এটা আবার কি কনস্ট্যান্ট ভলিউম, ভি ইজিক্যাল টু সি। এখন আমরা প্রতি ঘরে কি কি ডাটা দেওয়া আছে এটা আমরা লিখব। প্রথম ঘরে দেখো, প্রথম ঘরে দেখো, আমি আবার অঙ্কটা পড়ি। একটি আদর্শ অটো সাইকেল ইঞ্জিনের কম্প্রেশন, শুরুতে তাপমাত্রা, চাপ, আয়তন, মানে এখানকার জিনিসপত্র দেওয়া আছে। এখানকার তাপমাত্রা দেওয়া আছে T1, T1 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে T1 ইজিক্যাল টু দেওয়া আছে তোমার দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কোথায়? তাপমাত্রা, আয়তন যথাক্রমে এত। ও, এখানে একটু ডাটা মিসিং আছে, ডাটা মিসিংটা আমি তুলে দিই। একটু ডাটা মিসিং আছে এখানে, ঠিক আছে। এই যে এখানে ডাটাগুলো দেয়নি আর কি, এই যে তাপমাত্রা, চাপ, হ্যাঁ আমি লিখে দিই এখানে, হ্যাঁ এইটা এখানে হবে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড একবার, এটা হবে, আমি অন্য কালি দিয়ে লিখে দিই। এখানে যে ডাটাটা মিসিং আছে যথাক্রমে, এই যে এখানে যথাক্রমে, তারপরে 25 ডিগ্রি সেন্টিগ্রেড একবার, একবার, এবং এত কেজি পার মিটার কিউব। 25 ডিগ্রি সেন্টিগ্রেড যথাক্রমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড একবার, এবং 0.856 মিটার কিউব পার কেজি, বুঝতে পারছি। তাহলে টি ওয়ান ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে দেখো এখানে লিখি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি ক্যালভিন করি, ক্যালভিন করলে 298 ডিগ্রি ক্যালভিন, 298 ক্যালভিন। P1 দেওয়া আছে তোমার, দেখো P1 দেওয়া আছে একবার, একবার। V1 দেওয়া আছে, V1 0.856, 0.856, এটা হবে তোমার মিটার কিউব পার কেজি, এককটা মিটার কিউব পার কেজি, ঠিক আছে। আচ্ছা, এই পার কেজিতে যখন থাকে, পার কেজিতে না লেখা তুমি এইভাবে লিখতে পারো, আমি মিটার কিউব পার কেজি লিখছি না, এটা না লেখা, পার কেজি না লেখা, এম ইজিক্যাল টু 1 কেজি লিখে ফেলতে পারো, এম ইজিক্যাল টু 1 কেজি।
এই যে V1 ইজিক্যাল টু 0.856 মিটার কিউব পার কেজি না লেখা আমি লিখছি কি V1 ইজিক্যাল টু 0.856 মিটার কিউব আর এম এর মান লিখছি 1 কেজি মানে পার কেজি মানে 1 কেজি এম এর মান কত 1 কেজি এটাগুলো 1 নাম্বার স্টেটে দেওয়া আছে এখন বলছে যদি কম্প্রেশন শেষে আপেক্ষিক আয়তন মানে কম্প্রেশন শেষে টুতে আপেক্ষিক আয়তন ইজিক্যাল টু দেওয়া আছে V2 ইজিক্যাল টু দেওয়া আছে 0.107 এটা হচ্ছে মিটার কিউব আর এম এর মান কত ধরবো আমরা এম এর মান ধরবো আমরা 1 কেজি এম এর মান ধরলাম 1 কেজি এই যে মিটার কিউব পার কেজি মানে কি এটা পার কেজি না লিখে এম এর মান 1 কেজি লিখছি আর এখানে তাপ গ্রহণ হয়েছে কত 825 এখানে এম এর মান কত বলো দেখি এম এর মান কত 1 কেজি এখানে এম এর মান কত 1 কেজি আর কোনো কিছু ডাটা দেওয়া নাই দেখো শুধুমাত্র 1 এবং 2 এর ডাটা দেওয়া আছে 2 এর এখানের ডাটা আর এখানকার ডাটা দেওয়া নাই দেওয়া আছে কি দেওয়া নাই আচ্ছা তাহলে আমাদের প্রথমে কি বের করতে বলছে আমরা দেখি কম্প্রেশন রেশিও বের করতে বলছে কম্প্রেশন রেশিও কম্প্রেশন হচ্ছে 1 এবং 2 এ 1 এবং 2 এ পর্যাপ্ত ডাটা দেওয়া আছে না 1 এবং 2 এ পর্যাপ্ত ডাটা দেওয়া আছে তো কম্প্রেশন রেশিও আমরা জানি কম্প্রেশন রেশিও মানে হচ্ছে আরসি প্রথমে এটা বের করতেছি দেখো এই যে কম্প্রেশন রেশিও আরসি ইজিক্যাল টু আমরা জানি V1 ভাগ V2 তো V1 মান দেওয়া আছে V2 মানও দেওয়া আছে দেখো এই যে V1 দেওয়া আছে V2 দেওয়া আছে তাহলে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে V1 এর মান কত V1 এর মান হচ্ছে 0.856 আর V2 এর মান হচ্ছে 0.107 এখান থেকে একটা মান চলে আসে দেখো 8 এটাই आंसर এটা হচ্ছে কম্প্রেশন রেশিও ঠিক আছে আর কি চাইছে একটা হয়ে গেল এটা হচ্ছে ক নাম্বারে বলছে তাপীয় দক্ষতা কত দক্ষতা বের করা যাবে কারণ আমরা তো কম্প্রেশন রেশিও যখন পেয়ে গেছি দক্ষতা বের করা যাবে না দক্ষতাটা বের করতেছি দেখো খ নাম্বারে তাপীয় দক্ষ মানে ইটা ইজিক্যাল টু 1 মাইনাস 1 ভাগ 8c টু দি পাওয়ার গামা মাইনাস 1 তাই না এখন যদি মান বসাই দিই 1 মাইনাস 1 ভাগ 8c মান কত 8 আর 1.4 মাইনাস 1 এখান থেকে একটা মান চলে আসবে দেখো এটার মান চলে আসবে 0.5647 সুতরাং দক্ষতা কত আসবে দক্ষতা ইজিক্যাল টু 56.47%। ঠিক আছে এটা করলো খ নাম্বার গ নাম্বার বলছে কাজের পরিমাণ কত আচ্ছা কাজ বের করার জন্য সূত্র হচ্ছে এইটা দেখো আমরা গ নাম্বার করতেছি কাজের পরিমাণ কাজ বের করার সূত্র দেখো তো এটা হয় নাকি ইটা ইজিক্যাল টু W বা Q1 এর সূত্রটা মনে আছে ইটা ইজিক্যাল W বা Q1 কার্নোট সাইকেলের সূত্রটা আমরা আলোচনা করছিলাম তাই না তাহলে এইখান থেকে তোমার W বের করা যাবে না এই যে ইটার মান দেওয়া আছে কত 0.5647 সমান সমান মান বসাই দিয়ে দেখো আচ্ছা এটার এই পাশে নিয়ে করি তাহলে আমাদের সুবিধা হবে গ নাম্বার করতেছি ইটা ইজিক্যাল টু W বা Q1 তাহলে আমি যদি মান বসাই তাহলে দেখো ইটা ইজিক্যাল টু আমরা বসাবো দক্ষতা ইজিক্যাল টু 0.5647 ইজিক্যাল টু W মান আমাদের বের করতে হবে আর Q1 এর মান দেওয়া আছে দেখো 825 কিলোজুল পার কেজি 825 কিলোজুল পার কেজি তাহলে এটা হবে এই যে 825 কিলোজুল তাই না আচ্ছা এইখানে একটা জিনিস হলো যে তুমি কিলোজুল পার কেজি রাখো W মান কিলোজুল পার কেজিতে আসবে তাই না তাহলে W ইজিক্যাল টু কত আসে সুতরাং W ইজিক্যাল টু আসবে তোমার তোমার 465.897 এটা আসবে কিলোজুল পার কেজি
কিলোজুল পার কেজি, এটা ডব্লিউ হয়ে গেছে। আর একটা আনসার চাইছে তোমার পাওয়ার আউটপুট কত, এই যে পাওয়ার আউটপুট, এই পাওয়ার আউটপুটটা বের করবো আমরা এখন। আমি এদিক থেকে কিছু মুছে দিই, পাওয়ার আউটপুট বের করবো। পাওয়ার আউটপুটের একটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে, আমি সূত্রটা আগে দেই নাই। এই যে পাওয়ার ইজ ইকুয়াল টু, আমি এই নাম্বার করতেছি, যে ঘ নাম্বার করতেছি, পাওয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা, পাওয়ার ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু এয়ার কনজাম্পশন, এয়ার কনজাম্পশন। পাওয়ার ইজ ইকুয়াল টু হবে ডব্লিউ ইন্টু এয়ার কনজাম্পশন, ডব্লিউ ইন্টু এয়ার কনজাম্পশন। তাহলে আমরা যদি এখন যদি মান বসাই দিই, ডব্লিউর মানটা আমরা জানি, পাওয়ার বের করতে বলছে, ডব্লিউর মান হচ্ছে 465.897, এটা হচ্ছে এককটা লিখি একটু, হ্যাঁ, এককটা লিখলাম কিলোজুল পার কেজি, এককটা হচ্ছে কি, কিলোজুল পার কেজি। আর এয়ার কনজাম্পশনের মান দেওয়া আছে যে 0.2 কেজি পার সেকেন্ড, এই যে 0.2 ইন্টু 0.2, এটার একক হবে তোমার কেজি পার সেকেন্ড, ঠিক আছে। আমাদের এই কেজি আর এই কেজি কাটাকাটি যাবে, তাহলে থাকবে কি কিলোজুল পার সেকেন্ড, কিলোজুল পার সেকেন্ড মানে কি কিলোওয়াট। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার আসবে ক্যালকুলেশন আসবে 93.17 কিলোওয়াট, এটাই অ্যান্সার। এই সূত্রটা তোমাদের একটু মুখস্থ করতে হবে, পাওয়ার কনজাম্পশন একটা ডব্লিউ একটা এয়ার কনজাম্পশন। হয়তো আমাদের অটো সাইকেল শেষ হয়ে গেলে আমরা আগামী ক্লাসে ডিজেল সাইকেল শুরু করব। আর অনুশীলনী যে 12 নম্বর অঙ্কটা, এটা তোমরা বাদ দিতে পারো, এটা বিরাট অঙ্ক একটা, এটা তোমরা বাদ দিতে পারো, ঠিক আছে। অনুশীলনী 12 নম্বর অঙ্ক করালাম না, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হচ্ছে, খোদা হাফেজ।